প্রায় 4300 জন বিলিয়নিয়ার এই সিনারিও চলতে থাকে। আমরাও হয়তো তার মানে যেটা 30,000 ছিল ওটা হয়ে গেল 2 লাখ টাকা। লুক্রেটিভ করা উচিত, আরও বেশি অফার করে নিয়ে আসা উচিত ছিল। 2008 সালের ঘটনা, তার মানে একই কাজের জন্য একই প্রফিটের জন্য আপনাকে এখন দুবার করে ট্যাক্স দিতে হবে। তাদের আবার 40% ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। পরবর্তী কোনো যদি সরকার চেঞ্জ হয়ে আসে তারাও একই কাজই করবে। তার উপরে জিএসটি নেই, জানেন কেন এবং কোনটা সেটা? ভ্যাটের পরিমাণটা কত? 30%। যে দেশে জিএসটি লাগু আছে সে দেশের ভ্যাট ট্যাক্সটা লাগে কি করে? ইন্ডিয়ার এই ইনক্রিজিং ট্যাক্স রেটের সম্পূর্ণ ফায়দা তুলছে। এগুলো শুনে কি আমরা ডিপ্রেস হয়ে পড়বো? আমরা কাজকর্ম করব না? করব তো কি করব? একটা অন্য প্রসেস আছে। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রইল আমার, তো সেই জন্য তোর থেকে বড় মেয়ে স্কুলে যাচ্ছে না বলে মা মেয়েকে দিয়ে কি সব কাজকর্ম করাচ্ছে দেখবে। এই দেখো বাবা কি খাটনি করাচ্ছে এটাকে, এটা দিয়ে ঠাকুরের বাসন বাসন ধুয়ে ধুয়ে এখানে রাখছে। আবার বলছে কি, বাবা দেখো তো বাসনগুলো সব নতুন মতো হয়ে গেছে না? না এটা ঘষার জন্য এত ঘষেছি মানে অন্যরকম রং হয়ে গেছে। ঘেমে জমে গেছে বলে। 3:30 বেজে গেছে, বাইরে যাকে বলে না মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টি হয়ে চলেছে লাস্ট অন্তত 1-1.5 ঘন্টা ধরে। বেশিক্ষণ চলে জল জমবে অবধারিত। আকাশ এখনো পুরো ভরা মেঘ। রোজ একটা করে ঢুকছে, দুটো করে ঢুকছে, কোত্থেকে আসছে ভগবান জানে, চিনে গেছে পাগলিকে। বাড়িতে আসবে আর ওর জ্বালা আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে, পাখা বন্ধ করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিচ্ছে, কি যে করছে কে জানে। যাই হোক আমি খেয়ে দিয়ে নিই, উচ্ছের ডাল আর লোটে মাছ চাটনি দিয়ে খেয়ে পালাই। আজকে আমার কাছে বাবা বৃষ্টি পড়ছে, চারিদিকে জল জমে গেছে। যেতেই হবে। আজকে লাস্ট ক্লাস আছে নাকি? আচ্ছা চাবি দি যাও। চাবি দিয়ে কে পাগল টাটা। উফ কি ধোয়া দিয়ে গেল, বাপরে বাপ, চোখ জ্বালা করছে। বৃহস্পতিবার রিমারা ফিরেও এসছে, এসে পুজো দিয়েছিল। ধুনোর চোটে আমার অবস্থা খারাপ। সারাদিন আজকে বৃষ্টি হয়ে গেল, এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি তো আজকে গতকাল থেকে আজকে অবধি 2 দিন ধরে অফিসে গেলাম না, মানে এত বৃষ্টি হচ্ছিলো। তার মধ্যে আমি রেনকোটটাকেও ফেলে এসেছি, বেরোতেই পারলাম না। এই রেনি ডেতে আর কি করব, তোমাদের সঙ্গে একটু বকবকি করি। আচ্ছা, লাস্ট ভিডিওটাতে তোমরা অনেকেই বলেছো আমি যে জ্ঞানগম্যি দিতে শুরু করে দিয়েছিলাম না হঠাৎ করে, সেটা নিয়ে অনেকেই কথা লিখেছো, কমেন্ট করেছো। অর্ক, দেবার্চন, অমিত লাহাদা, অর্কস ক্রিয়েশন, অনিশ, প্রত্যেককেই থ্যাংক ইউ সো মাচ। ঘটনা হচ্ছে না, এগুলো মানে আমি কাউকে শেখাতে যাচ্ছি বা শেখানোর উদ্ধত্ত আমার নেই। আমি নোবডি যে আমি এই ব্যাপারে কোনো জ্ঞান দিই, আমার শিক্ষাগত যোগ্যতাই বা কী আছে এসব বিষয়। তবে আমি একটা জিনিস বুঝি বা ফিল করি, সেটা হচ্ছে যে আমি একজন এন্টারপ্রেনিউর, একজন বিজনেসম্যান। পুরোটা হয়তো বুঝি না, বাট 50-50 তো বুঝি। বিজনেস কীভাবে করে, কীভাবে চলে, কীভাবে রান করে, স্ট্র্যাটেজি কাকে বলে। আমার না খুব ঠান্ডাও লেগেছে পরশু দিন থেকে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো জানতে চাও বা জানতে চাইবে যে এই ট্যাক্সেশনের ব্যাপারটা কতটা আমাদের জন্য লাভবান, নাকি একদমই লাভবান নয়, নাকি মাঝারি, নাকি অন্য কোনো অ্যাসপেক্টও এর আছে। এই যে বাজেটটা তৈরি হলো, গতবারের বাজেট থেকে এর কোনো সুরাহা হয়েছে কি, নাকি আরও খারাপ হয়েছে, নাকি আরও খারাপের দিকে ইঙ্গিত দিচ্ছে বা আরও ভালোর দিকে ইঙ্গিত দিচ্ছে। তো এই নিয়ে একটা তুল্যমূল্য আলোচনা আমরা করতেই পারি। অ্যাকর্ডিং টু আ ভেরি রিনাউন্ড রিপোর্ট, এই বছর মানে 2024 সালে প্রায় 4300 জন বিলিয়নিয়ার ভারতবর্ষ থেকে
বেরিয়ে যাচ্ছে। দুঃখের বিষয় হচ্ছে এই ইন্ডিয়া ছেড়ে যাওয়ার বা ভারতবর্ষ ছেড়ে যাওয়ার এই সংখ্যাটার ঘটনা কিন্তু এই বছর প্রথম নয়। প্রায় 2018-19 সাল থেকে এই ঘটনাটা ঘটছে এবং প্রতি বছর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং প্রত্যেক ক্ষেত্রেই একটা বড় অ্যামাউন্টের বিলিয়নিয়ার মানে মিলেনিয়ারও না, বিলিয়নিয়ার বিজনেসম্যান যারা, তারা ভারতবর্ষ ছেড়ে বেরিয়ে যাচ্ছে অন্য দেশে। এবার এর পিছনে কারণ কি? কারণ অনেকগুলো আছে। তো এর পিছনে অন্যতম কারণ একটা অবশ্যই ট্যাক্সেশন পলিসি অফ ইন্ডিয়া। এটাকে নিয়ে একটু ডিটেলসে যদি আলোচনা করতে পারি। তার আগে এই বছরে যে বাজেটের সেশনগুলো তৈরি হয়েছে তাতে এক্স্যাক্টলি আগের বছরের সঙ্গে এবছরের কী চেঞ্জেস আছে তারও আগে বলি। একটা ওল্ড রিজিম হয় আর একটা নিউ রিজিম হয় ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে বলছি। সেক্ষেত্রে ওল্ড রিজিমের আগেও যা ছিল এবছরও তাই রাখা আছে। নিউ রিজিমে আগের বার কী ছিল এবছর কী হয়েছে তার জন্য এই স্ক্রিনশটটা দিয়ে রাখলাম। ভিডিওটাকে পজ করে দেখে নিন যে লাস্ট ইয়ার কী ছিল আর এই বছর কী হয়েছে চেঞ্জেস। এবার আসি বাজেটের এবছরের কারিগরিটা কী হয়েছে। মোটামুটি যদি বলি তাহলে যেটুকু মনে আছে সেটুকু বলি। ফোন এবং ফোনের চার্জারের দাম কমছে, সোনার দাম কমছে, আর তো কমাতে কিছু দেখছি না, বাকি সবই ট্যাক্সেশন বাড়ছে। যেটা এই বাজেটের মধ্যে কেন লোকে রেগে যাচ্ছে বা আমরা কেন রাগ পোষণ করছি, আমি আজকে এই যে 4300 লোকের ছেড়ে যাওয়ার কথা প্ল্যানিং চলছে সে কথাটা উল্লেখ করছি। এর পিছনে কারণ কী বলুন তো, কোথাও না কোথাও নিজেদেরও এক সময় মনে হচ্ছে যে আজ না হোক যদি এই সিনারিও চলতে থাকে, আজ না হোক 2 বছর 5 বছর পরে আমরাও হয়তো সময় সুযোগ পেলে এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হব ডিউ টু দ্য অনেকগুলো ফ্যাক্টরস। সেটা নিয়ে পরে আলোচনা করছি। আগে এবারে ট্যাক্সেশনে যেটা চেঞ্জেস এলো বড় রকমের, সেটার জন্য আরও বেশি কেন নর্মাল আম পাবলিক ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে সেটা বলি। এলআইসি কিংবা মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স কিংবা সেটা প্রভিডেন্ট ফান্ড হতে পারে, সেটা সুকন্যা সমৃদ্ধি হতে পারে, এই সমস্ত যোজনায় যখন আমরা টাকা ইনভেস্ট করি এবং এছাড়াও হোম লোন, সেই হোম লোনের ইন্টারেস্ট রেটটা ছাড় পাওয়া যায়, প্লাস ক্যাপিটালটাও অনেকটা ছাড় পাওয়া যায়। যেহেতু এই সমস্ত যে এটাকে বলে ট্যাক্স ডিডাকশান, ইনভেস্টিং করার ট্যাক্স ডিডাকশান, এটা তো এই ডিডাকশানের পার্টটা কিন্তু এবছর তুলে দিল মানে নিউ ট্যাক্স রিজিমে। এবং তাতে আপনি এই যে সমস্ত যে ইনভেস্ট করছেন বা ইন্টারেস্ট পে করছেন আপ টু 2 লাখ টাকা অবধি এক একজনের খাতায়, এটা বিজনেসম্যানদের ক্ষেত্রে বলছি বিশেষ করে, যে ছাড়টা পাওয়া যেত সেটা সম্পূর্ণ তুলে দিল এবছর। স্বাভাবিকভাবেই রাগ তো একটা হবেই। এখন কথা হচ্ছে আপনি করবেনটা কি। দেখুন, আমরা বিলিয়নিয়ার নই, অতএব দেশ ছেড়ে যাওয়ার প্রসঙ্গ আসছে না। আপনাকে আমাকে এই দেশেই থাকতে হবে, এই দেশেই থেকে এদেশেই যা পরিষেবা দিচ্ছে সরকার কিংবা না দিচ্ছে দুটোকেই গ্রহণ করতে হবে এবং ট্যাক্সও দিয়ে যেতে হবে। সেদিনকে যেরকম বলছিলাম যে যদি মনে করেন আপনি ইনকাম করছেন তাহলে তো ট্যাক্স দিচ্ছেনই, বাই থ্রু জিএসটি অর থ্রু ইনকাম ট্যাক্স, এরকম হাজারো জিনিস তো আছেই। এছাড়াও ইনডাইরেক্ট ট্যাক্সে আমরা কিন্তু প্রতিনিয়ত যারা ইনকাম করি না তারাও কিন্তু ট্যাক্স দিয়ে চলেছি। একটা মজার ঘটনা শুনুন। আগের বছর অবধি শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স আর লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স এর মধ্যে ফারাক ছিল এই, শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন রেট ছিল। তো সেটাকে শর্ট টার্ম বলতে 1 বছরের নিচের ট্যাক্স, তো সেটাকে 10% থেকে 12.5% করে দিয়েছে, বিশেষত যেগুলোতে আমরা মেনলি ইনভেস্ট করি সেগুলোর ক্ষেত্রে। গোল্ডের ক্ষেত্রে আবার শর্ট টার্মে 20% ছিল, সেটা কমে 12.5% হয়েছে, সেটা কোয়াইট গুড। এবছর করে দিয়েছে সব 12.5% করে দিয়েছে। তো মেজরিটি ছিল কম, সেটা বেড়েছে, ছিল 2-1টা পোর্শন ছিল আই থিঙ্ক গোল্ড বেশি ছিল, সেগুলোকে কমে 12.5% হয়েছে। সেগুলোর ক্ষেত্রে হয়তো সামান্য কমেছে, বাট ওটা খুব বেশি এফেক্ট করবে না। বাট লং টার্ম ক্যাপিটাল গেনে সিস্টেমে যেটা ছিল 15%, সেটাকে করে দিয়েছে 20%, এবং সেটা সব কিছু ক্ষেত্রে। আগে ছিল সবগুলোর আলাদা আলাদা। আরেকটা ব্যাপার হয়ে গেল কি, যেহেতু আপনার ইনভেস্টমেন্টের খরচাগুলো বাদ দিচ্ছে না, ফলে একটা গন্ডগোল হলো, যেটা লাস্ট ইয়ার অবধি হচ্ছিল। মনে করুন আপনার লং টার্ম ক্যাপিটাল গেইন যদি আগে 15% ছিল, এখন 20% করে দিয়েছে। শর্ট টার্মটা আর লং টার্মের মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করে দিয়েছে। আগে শর্ট টার্ম মানে ছিল 12 মাসের নিচে, রাইট? এখন শর্ট টার্ম মানে করে দিয়েছে 2 বছরের নিচে, আর 2 বছরের উপরটাকে লং টার্ম বলছে। আপনারা আন্দাজ করতে পারবেন যে এর মধ্যে প্লাস মাইনাস কার সুবিধা হবে কার অসুবিধা হবে। সেকেন্ড থিং হচ্ছে, মনে করুন আপনার অনেকদিন আগে কোনো একটা কেনা বাড়ি ছিল বা ফ্ল্যাট ছিল, যেটা আপনি 10 লাখ টাকায় কিনেছেন। 10 বছর পরে বাড়িটার দাম
20 লাখ টাকা হয়েছে। তাহলে খাতায় কলমে হলো 10 লাখ টাকা ডিফারেন্স অ্যামাউন্ট। আমি প্রফিট বলছি না, ডিফারেন্স অ্যামাউন্ট এই কারণে বলছি 7 থেকে 8% করে প্রতি বছর ইনফ্লেশন আছে। সেই ইনফ্লেশন যদি অ্যাডজাস্ট করেন তাহলে দেখা যাবে হয়তো হার্ডলি সব কিছু বাচ্চা দিয়ে আপনার হয়তো হার্ডলি 2 লাখ টাকার মতো প্রফিট হয়েছে। মানে যদি প্রফিটের দিক থেকেই ধরেন তাহলে 2 লাখ টাকা প্রফিট হয়েছে, বাকিটা অ্যাডজাস্ট হয়ে গেছে আপনার খরচাপাতিতে বা ওটাকে মেনটেন করতে গিয়ে যা খরচা হয়েছে তার জন্য। তা আগের বছর অবধি রুলস ছিল যে ইনফ্লেশনটাকে অ্যাডজাস্টমেন্ট করে যে 2 লাখ টাকা প্রফিট হয়েছিল তার উপরে 15% ট্যাক্স দিতে হতো, তার মানে হলো 30,000 টাকা। এখন থেকে সিস্টেমটা হয়ে গেল অন্যরকম, বলছে না ইনফ্লেশন আমরা বুঝি না, 10 লাখ টাকা কিনেছো, 20 লাখ টাকায় বেচেছো, 10 লাখ টাকা নেট প্রফিট, ঠিক আছে, 10 লাখ টাকার উপরে এবছর থেকে 20%, মানে 10 লাখ টাকার উপরে তুমি 20% হিসেবে 2 লাখ টাকা লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দেবে। তার মানে যেটা 30,000 ছিল ওটা হয়ে গেল 2 লাখ টাকা। সিমিলারলি শেয়ার মার্কেটের ক্ষেত্রেও তাই, কোথায় শেয়ার মার্কেটে লোক ইনভেস্ট করছিল, ইন্টারেস্ট বাড়ছিল, লোকজন এই শেয়ার মার্কেটে আসছিল, তার জন্য গভর্নমেন্টের ট্যাক্সেশনও তো বাড়ছে, ট্যাক্স তো পাচ্ছিল, সেটাকে তো আর একটু কম করে আরও লোককে লুক্রেটিভ করা উচিত, আরও বেশি অফার করে নিয়ে আসা উচিত ছিল, সে তো করলোই না, উল্টে আরও নতুন রকম কিছু ট্যাক্সেশন অ্যাড করে দিল। একটা খতরনাক বিষয় আপনাকে বলি শুনুন, 2008 সালের ঘটনা। 2008 সালে তখন আমাদের ফাইন্যান্স মিনিস্টার ছিলেন পি চিদম্বরম বললেন যে এই লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স যেটা, এটাকে না আমরা সরিয়ে দিই। আগে ছিল এটা, একসময় 0 করে দেওয়া হয়েছিল, চেঞ্জেস হয়েছে, যাই হোক সরিয়ে দিয়ে তার বদলে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স নিয়ে আসবো। সেটা খুব মার্জিনাল ছিল, আই থিঙ্ক 0.02% কি 0.01%, এসটিটি। ভালো কথা, লোক খুশি হয়ে গেল। 2018 সালে মোস্ট প্রবাবলি অরুণ জেটলি ছিলেন ফাইন্যান্স মিনিস্টার, উনি বললেন যে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটাকে আমরা আবার রিটার্ন করে নিয়ে আসছি। তো ন্যাচারালি আমরা ভাবলাম যে চলো ঠিক আছে, লং টার্ম ক্যাপিটাল গেনটাকে যখন আবার নিয়ে আসছে ট্যাক্সটাকে, তাহলে এসটিডিটা বোধহয় সরে যাবে, কারণ দুটো তো একসঙ্গে হতে পারে না, একটা ছিল না বলে একটাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে কম করার জন্য। এখন যখন লং টার্মটাকে আবার ফিরিয়ে আনছে তো এসটিডিটা বাদ যাবে। কাণ্ডটা হলো, বলা হলো না এসটিডিটাও থাকবে, সঙ্গে লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্সটাও থাকবে। তার মানে একই কাজের জন্য একই প্রফিটের জন্য আপনাকে এখন দুবার করে ট্যাক্স দিতে হচ্ছে। এরকম অদ্ভুতের ট্যাক্স প্রচুর আছে। আর একটা সিস্টেম বলি, আমাদের দেশে জিএসটি রয়েছে, কর্পোরেট ট্যাক্স রয়েছে। কর্পোরেট ট্যাক্সের পরিমাণটা কত, লাস্ট ইয়ার অবধি 30% কর্পোরেট ট্যাক্স ছিল। মানে 100 টাকা কেউ যদি কামায় কোনো কোম্পানি, তার 30% টাকা, 30 টাকা তাকে দিয়ে দিতে হবে গভর্নমেন্টকে ট্যাক্স। বিদেশি কোম্পানি যদি এখানে আসে, এদেশে আসে, তাদের আবার 40% ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। আচ্ছা, এই 30 বা 40% কোনোটাতেই সব শান্ত নই, এর উপরে 7% শেষ ওটা বসে, মানে দেখা যাবে প্রায় 37% ইন্ডিয়ানদের ক্ষেত্রে, 47% কর্পোরেট যারা বাইরে থেকে আসবে ইনভেস্টার, তাদের জন্য। এ তো গেল। আচ্ছা, প্রথমেই বলে রাখি, এই যে ইনফরমেশনগুলো শেয়ার করছি, এটার পিছনে কিন্তু কোনো রকম কোনো রাজনীতি আমার মধ্যে নেই। রাজনৈতিক কোনো আলোচনাকে সম্পূর্ণ দূরে সরিয়ে রাখছি। প্লিজ কোনো কমেন্টে গিয়ে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এসব গল্প করবেন না। এগুলো বাদ দিয়ে, আগেও ছিল, এখনের সরকারেরও একই পন্থা করছে, পরবর্তী কোনো যদি সরকার চেঞ্জ হয়ে আসে তারাও একই কাজই করবে, এটা চেঞ্জ হবে না। আমরা একে ওকে দোষারোপ করে মরবো, মধ্যবিত্ত আমরা, পিষে মরবো, আমরা ট্যাক্সও দেবো, গালাগালিও শুনবো, সার্ভিসও পাবো না। এটাই আমাদের সব থেকে বড় অ্যাকসেপ্টেন্স। এটা যত তাড়াতাড়ি ভালো করে মেনে নিতে পারবেন তত সুখে থাকবেন, মনে ভালো থাকবেন। এবার আসি কাজের কথাটায়। এরকম একটা অদ্ভুত ট্যাক্স হচ্ছে, আমাদের সব কিছুর উপর জিএসটি আছে, সব কিছুর উপর, কিন্তু একটা বড় প্রোডাক্ট, সব থেকে বড় কনজামশন হয় যে প্রোডাক্টের, তার উপরে জিএসটি নেই। জানেন কেন এবং কোনটা? সেটা হচ্ছে পেট্রোল, ডিজেল। আপনি সঙ্গে সঙ্গে এক্ষুনি অ্যাসাম্পশন লাগাতে শুরু করবেন যে সেন্ট্রাল করেনি বা স্টেট করেনি। না 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 না, এই একটা প্রোডাক্টের ক্ষেত্রে সেন্ট্রাল আর স্টেট, সমস্ত স্টেটের কথা বলছি, সবাই একমত, তারা কেউই এর উপরে জিএসটি বসাতে নারাজ। কেন? পিছনে লজিক আমি খুঁজে পাইনি। তবে এর যে ব্রেক পার্টগুলো আছে, মানে কোথায় কোথায় কী কী টাকা খরচা হয়, তার যে ব্রেকিং পার্টটা আছে, সেটা তোমাদের সাথে আলোচনা করতে পারি আমি। যেমন মনে করো আমাদের পেট্রোল কিংবা ডিজেলই ধরে নাও না, চলো, ডিজেল 96 করে পাওয়া যায়। তো এই 96-এর যে প্রাইসে আমরা কিনছি, তার মধ্যে ডিজেলের বেস প্রাইস যেটা, অরিজিনাল যেটা কেনা প্রাইস, সেটা হচ্ছে 36 টাকা। 36, 96, 36, এরপরই খেলা শুরু। হ্যাঁ, 36-এর ডিজেলটা উপরে এক্সাইজ ট্যাক্স লাগে, 36-এর উপরে এক্সাইজ ট্যাক্স লেগে আসে, 32 টাকা অ্যাড হয়। এর উপরে আবার এআইডিসি ট্যাক্স আছে, ওটা 2.5 টাকা, হয়ে গেল দাম 71 সামথিং। এরপরে আছে ডিলারদের কমিশন, 3 টাকা 50 পয়সা থেকে 3 টাকা 80 পয়সার মতো। এরপরে হচ্ছে আসল খেলাটা, একই দেশ, একই আইন, একই ট্যাক্সেশন ব্যবস্থা, একই সঙ্গে জিএসটি লাগু আছে যে দেশে, সেখানে জিএসটি লাগু না থেকে ভ্যাট ট্যাক্স লাগু থাকে। ক্যান ইউ ইমাজিন? ভ্যাট লাগু থাকে, ভ্যাটের পরিমাণটা কত? 30%, মানে এর সঙ্গে ধরুন আরও প্রায় 21 টাকা সামথিং অ্যাড হয়ে যাবে, হয়ে আমাদের কাছে 96 টাকা সামথিংয়ে আসছে। 96 টাকার
ডিজেলে ডিলারের কমিশন যদি বাদও দেন, তাহলে আমাদের কাছে প্রায় গভর্নমেন্ট অ্যাজ এ ট্যাক্স প্রায় 56 টাকা নিয়ে নেয়। তার থেকেও অদ্ভুত হচ্ছে, যে দেশে জিএসটি লাগু আছে সে দেশের ভ্যাট ট্যাক্সটা লাগে কী করে, ভ্যাট কী করে ইনকার হয় ওই প্রোডাক্টের উপরে। আর মজার ব্যাপার আরও হচ্ছে যে কোনোভাবেই কোনো সরকার এই নিয়ে কোনো উচ্চবাচ্য করবে না। দেখবেন যে যতই একে ওকে গালাগালি করুক, স্টেট গভর্নমেন্টও করবে না, সেন্ট্রাল গভর্নমেন্ট তো বলবেই না। ভ্যাট নিয়ে যাচ্ছে 30% রেটে এক্সাইজ নেওয়ার পরেও। এই হাই পরিমাণ ট্যাক্স নেওয়ার জন্য বিদেশি কোম্পানিগুলো ভারতবর্ষে আসার জন্য 4 বার ভাবছে এখন। হ্যাঁ, ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপ করছে, কিন্তু ট্যাক্সেশনটা যদি রিলিফ না হয়, বাইরের লোকও আমাদের দেশে ইনভেস্ট করতে চাইবে না। আর এখানকার লোক যারা এখানে ইনকাম করছে তারা তার বদলে হাই ট্যাক্স পেমেন্ট করছে, অথচ রিটার্নে গভর্নমেন্ট সেই ট্যাক্স পেয়ারদের কোনো সুবিধাও দেয় না আলাদা করে, নাথিং। এডুকেশন আমাদেরকে পয়সা দিয়ে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট স্কুলে ভর্তি করাতে হবে, হায়ার স্টাডিজের ক্ষেত্রেও তাই। মেডিকেল কোনো বেনিফিট পাওয়া যাবে না, সম্পূর্ণটাই নিজেদেরকে পয়সায় খরচা করতে হবে, অথবা হেলথ ইন্স্যুরেন্স নিজেদের পয়সায় বড় রকম ইন্স্যুরেন্স করতে হবে, তাতেও শান্তি নেই। সেই হেলথ ইন্স্যুরেন্স করতে গিয়েও হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামের মধ্যে 18% জিএসটি ধরা থাকে। তো কোনো দিক থেকে বাঁচবার কোনো রাস্তা থাকে না, প্রত্যেকটা ক্ষেত্রে ট্যাক্সেশন আছে। অথচ সুবিধার বলতে গেলে হাইওয়ে যদি দেখান, হাইওয়েতে তো ভালো রাস্তা হচ্ছে, নো ডাউট। আমাদের কাছ থেকে বন্ড ওঠায়, সেই বন্ডের টাকায় করে, এবং সেই বন্ডের এগেনস্টে রিপেমেন্ট করার জন্য টোল ট্যাক্স বসায়। টোল ট্যাক্সেরটাও এবছর কি আগের বছর শেষের দিকে 5% করে টোল ট্যাক্সও বাড়িয়ে দিয়েছে। হাইওয়েতে গেল এই কাণ্ড। হাইওয়ে ছাড়া যখন স্টেট হাইওয়ে বা শহরের মধ্যবর্তী যে রাস্তাগুলো, সেগুলো যদি মেজরিটি রাস্তা দেখেন খুঁজে, এখনও খুব খারাপ অবস্থা। পটল ভর্তি, রাস্তা ভাঙাচোরা, ড্রেনেজ সাফাই ঠিক করে হয় না, গার্বেজ নিয়ে প্রচুর ইস্যু থাকে। তো শিক্ষা, স্বাস্থ্য, রোড, কোনো দিক থেকে কোনো ফেসিলিটি ট্যাক্স পেয়াররা কিন্তু পায় না। তাহলে যারা বিলিনিয়ার তারা কেন এ দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবে না? আজকে আমাদের জন্য কর্পোরেট ট্যাক্স 30% করে দিয়েছে, বিদেশিদের জন্য 40% করে দিয়েছে। আমরা যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের ট্যাক্স পেইং ক্যাপাসিটি 15 লাখ টাকার উপরে হলে 30% ট্যাক্স দিতে হচ্ছে। ইটস এ ম্যাসিভ। 15 লাখ টাকা যদি 30% ট্যাক্স দিতে হয়, 4.5 লাখ টাকা ট্যাক্স দিয়ে দিতে হয়, একটা লোক রাখবে কি, বাঁচাবে কি, সংসার চালাবে, তার নিজের সঞ্চয় করবে কি ভবিষ্যতের জন্য? ভবিষ্যতের জন্য কোনো ফান্ড স্কিমও নেই। সেই স্কিম যা আছে প্রভিডেন্ট ফান্ড, পিএফএ, সেখানে যদি আপনি টাকা ইনভেস্ট করেন, সেখানেও গভর্নমেন্ট ইন্টারেস্ট রেট দিনকে দিন কমিয়ে দিচ্ছে। বিলিয়নিয়াররা এই দেশ ছেড়ে তো যাবেই, খুব স্বাভাবিক নয় কি? ট্যাক্স হাই, রিটার্ন কিছু নেই, ইনফ্রাস্ট্রাকচার ভালো নয়, এয়ার কোয়ালিটি ঠিক নেই। তো সব মিলিয়ে এটা তো আজকের ঘটনা নয়, বহু দিন ধরে দেখে আসছে তারা। দেখে দেখে তারা ফেড আপ। প্লাস ইনসেন্টিভ হিসেবে আজকে ইউএই বা সিঙ্গাপুর ইন্ডিয়ার এই ইনক্রিজিং ট্যাক্স রেটের সম্পূর্ণ ফায়দা তুলছে। কীভাবে? ইউএই কাছে ট্যাক্সেশন মাত্র বোধহয় 6%, ঠিক আছে, কর্পোরেট ট্যাক্স ওদের 6%, আর সেখানে সিঙ্গাপুর 19%, 19% ট্যাক্স নেয়। তো কোথায় 30%, 40% ট্যাক্স, 40% ট্যাক্স, সেখানে 19% ট্যাক্স। লোকে তো ওখানে খুলবেই। আজকে লাস্ট 4-5 বছরে প্রায় 8,000 বড় বড় কোম্পানি, ইন্ডিয়ান কোম্পানি, যাদের অফিস রেজিস্টার করা আছে সিঙ্গাপুরে, বিকজ অফ ট্যাক্সেশন। ক্রিপ্টোকারেন্সিতে বড় রকম ট্যাক্স লাগালো এবছর। তো ক্রিপ্টোতে যদি আগের বছর থেকেই বাড়াতে শুরু করেছিল, এবছর আরও বেশি করে দিয়েছে। তো ক্রিপ্টোকারেন্সিতে যদি তুমি ট্যাক্স এইভাবে লাগাও, তাহলে নতুন কোনো কোম্পানি স্টার্ট আপ হিসেবে ক্রিপ্টোকারেন্সি কোম্পানি এখানে খুলবে কেন? তারা সব চলে গেছে ইউএইতে, আরও ওদেরকে ডেকে ডেকে নিয়ে নিয়েছে। আজকে ক্রিপ্টোকারেন্সি 99% যে কোম্পানিগুলো স্টার্ট আপগুলো তৈরি করেছিল, তারা সব চলে গেছে এখন ইউএইতে। তো এইভাবে তো ইন্ডিয়া আস্তে আস্তে করে খালি হয়ে যাবে। যারা ক্যাপাসিটি বেশি ট্যাক্স দিচ্ছে, তাদের উপরে যদি সব থেকে বেশি কোপ নেমে আসে, সব থেকে বেশি খাড়া নেমে আসে, তারা তো দেশ ছাড়তে বাধ্য হবেই। ভবিষ্যতে আমরাও হয়তো ছাড়তে বাধ্য হব একটা সময় পরে। তাহলে কথা হচ্ছে, এগুলো শুনে কি আমরা ডিপ্রেস হয়ে পড়বো, আমরা কাজকর্ম করবো না, নাকি আমরা এই দেশে থাকবো না, নাকি অন্য দেশে চলে যাব? আমি এর কোনোটাই বলছি না, আমি ডেটা শেয়ার করছি। এক্স্যাক্টলি যে ডেটা হয়ে চলেছে এবং আগামী দিনে হতে চলেছে, সেটাকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা ছাড়তে নেই, হোপ ছাড়তে নেই, বলে না? তাহলে এখন কথা হচ্ছে, করব তো কি করব, করা উচিত কি? যারা চাকরি করেন বা চাকরি করতে চলেছেন, নতুন কাজ শুরু করতে চলেছেন, তারা কি করবেন? যারা বিজনেস করতে চলেছেন বা স্টার্ট আপ কিছু করতে চলেছেন বা করার ইচ্ছা রয়েছে, তারা কি করবেন? সবাই কি সিঙ্গাপুর চলে যাবেন? সবাই কি অস্ট্রেলিয়া চলে যাবেন? সবাই কি ইউএই চলে যাবেন? সেটা তো পসিবল নয়। রাস্তা দুটোই। 1 নম্বর হচ্ছে গভর্নমেন্টের যা পলিসি, যা ট্যাক্সেশন, সেটাকে চুপচাপ মেনে নেওয়া এবং সেই অ্যাকর্ডিং টু ট্যাক্স দিয়ে যাওয়া। এছাড়া একটা অন্য প্রসেস আছে, সেই প্রসেসটাতে যদি আমরা কাজ করি, তাহলে ট্যাক্সেশনটা বার্ডেন হিসেবে আর গায়ে লাগবে না। তবে সেটা কি জানতে গেলে তোমাদের কতটা কি ইচ্ছা রইল বা জানবার ইচ্ছা রয়েছে, তার উপরে ডিপেন্ড করবে। আমি কমেন্ট আশা করব প্রত্যেকে, যেভাবে লাস্ট ভিডিওটাতে তোমরা কমেন্ট করেছো, তেমনি নিউ জেনারেশন, আগামী জেনারেশন যারা নতুন কাজ শুরু করতে চলেছো বা কাজ করতে চাইছো,
তাদের কাছ থেকে কমেন্ট আশা করব। তবে হ্যাঁ, এই ভুল ধারণা থেকে না যে আমি কাউকে কাজের পদ্ধতি শিখিয়ে দেবো বা কাজ শিখিয়ে দেবো। আমি ফাইন্যান্স সম্বন্ধে কিছু গাইডলাইন দেখাতে পারি, কিছু গাইডলাইন মানতে বলতে পারি। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে তাহলেই বলবো। আর হ্যাঁ, ওই সেই গাইডলাইনগুলো বা যে সেই ফাইন্যান্সের সিস্টেমগুলো বা সেই স্কিমগুলো আমি নিজেও ফলো করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। নিজেদের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, লোক কথা শুনে বা ভিডিও দেখে বলি না আমি কথা। যদি কারোর ইন্টারেস্ট থাকে তো অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমাদের প্রত্যেকের জন্য একটা প্রশ্ন রইল আমার, প্রত্যেকের জন্য। এলআইসি নিয়ে তোমাদের কি অভিমত? এলআইসি করা উচিত কি উচিত নয়? করলে কখন করা উচিত, আর না করলেই বা কেন করা উচিত নয়? এটা আমি না সবার কাছ থেকে একটুখানি অল্প বিস্তর জানতে চাই। যদি ভালো কমেন্ট পাই তাহলে পরের দিন, পরের ভিডিওতে আমি ওই নিয়ে একটা প্রপার কথা বলবো। আমার এক্সপিরিয়েন্সও শেয়ার করব আর ডেটাও শেয়ার করব। ঠিক আছে? আমার প্রশ্নগুলো ভাবতে থাকো, আমার কথাগুলো ভাবতে থাকো। কমেন্ট চাই প্রত্যেকের কাছ থেকে। ঠিক আছে? গিয়ে তো অফিস যাইনি, তাই জন্য ভদ্রলোকের মতো 11টা বাজে খেতে বসেছি আমরা, তাই তো বৌদি? রাতে মেনু লোটে মাছ, লোটে ডাল, অমলেট। খাওয়া গেছে? ও তো লোটে মাছ খায় না। লোটে কি লোটে মাছ খায়? না তো পেঁচা। পেঁচা একটু আগে পেঁচা দেখেছে বলছে। সাদা পেঁচা। দেখেছিস কত বড় ছিল? তোর সাইজে না তোর থেকে বড়? থেকে এত বড় দেখেছি বসে থেকে। তার মানে আরো বড়, ডবল সাইজ। আর যখন উঠলো তখন এত বড় দেখেছি। আরো বড়। চেঁচা লাগছিল মুখটা? হ্যাঁ, এরকমই দেখতে লাগে।